সো আইএসএল প্লে অফ স্টেজের প্রথম যে নকআউট ম্যাচ ছিল আজকে কেরালা ভার্সেস ওড়িশা এফসি, সেখানে কিন্তু ওড়িশা 2-1 গোলে কেরালাকে হারিয়েছে এবং একটা অসাধারণ সিজন কেরালার শেষ হলো আজকের এই ম্যাচটা দিয়ে। এবং 23 তারিখের যে প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ রয়েছে সেখানে কিন্তু ওড়িশার ঘরের মাঠে ওড়িশা মুখোমুখি হবে এই সিজনের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান, এবং 28 তারিখে মোহনবাগান ঘরের মাঠে কিন্তু ওড়িশা এফসিকে মিট করবে। ওড়িশা এফসি এবং মোহনবাগান এই সিজনে যখন এএফসি কাপে মিট করেছে তখন প্রথমে কিন্তু মোহনবাগান ওড়িশার ঘরের মাঠে হারিয়েছিল, আর যখন সেকেন্ড লেগে ওড়িশা আবার মোহনবাগানের ঘরের মাঠে এসে ফেস করে সেই ম্যাচটা আবার ওড়িশা মোহনবাগানকে হারিয়েছিল। আর যদি আইএসএলের দুটো লেগের কথা বলি তাহলে অবশ্যই প্রথম লেগে ওড়িশা মোহনবাগান ড্র হয়েছিল, সেকেন্ড লেগেও কিন্তু মোহনবাগান ওড়িশা ড্র হয়েছিল। তো একদিক থেকে দেখতে গেলে যে ওভারঅল সিজনে মোহনবাগান এবং ওড়িশা এই দুটো টপ টুর্নামেন্টে যখন মিট করেছে তখন কিন্তু ব্যালেন্সটা সমানে সমানে রাখতে সক্ষম হয়েছে। তো কোথাও আইএসএল সেমিফাইনাল বা আইএসএল প্লে অফের যে সেমিফাইনাল সেটা কিন্তু দুটো লেগে ভীষণভাবে জমবে। এই দুটো টিম এই সিজনে একে অপরকে এক টুকরো জমি কিন্তু নিজেদের দিনে ছেড়ে দেয়নি, এবং একটা ফ্যান্টাস্টিক এবং অবশ্যই কোয়ালিটি সেমিফাইনাল আমরা দেখতে যাচ্ছি, যেটা অন্য কোনো টিম হলে কতটা হতো সেটা একটা আলাদা প্রশ্ন রাখতো। যদি এবার বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কথা বলি তাহলে অবশ্যই প্রথমে দুটো কনফার্ম ব্যাপার বলবো, সেটা অবশ্যই কিন্তু চেন্নাইন এফসির কথা। এক হচ্ছে ডিফেন্ডার লালডিন পুইয়া, এই সিজনে জামশেদপুরের হয়ে অসাধারণ পারফরমেন্স করা, তাকে কিন্তু অফিসিয়ালি চেন্নাইন এফসি সই করিয়েছে। এবং দ্বিতীয় প্লেয়ার কিন্তু ড্যানিয়েল চিমাচুকু, তাকেও কিন্তু অফিসিয়ালি সই করাতে যাচ্ছে চেন্নাইন এফসি, যেটা অনেক দিন আগে থেকেই প্রায় কনফার্মড হয়ে উঠে এসেছিল। এর আগে অলরেডি ওরা জিতেন্দ্র সিংয়ের সিগনেচার কমপ্লিট করেছে, কিয়ান নাসরির সাথে একটা বড় ডিল অলরেডি কনফার্মড হয়ে বসে রয়েছে, মন্দাররাও দেশের সম্ভবত 1 বছরের চুক্তিতে চেন্নাইন এফসিতে যাচ্ছে। তো ওয়েন কোয়েল কিন্তু আগামী সিজনের জন্য ফ্রম ডিফেন্স টু ফরওয়ার্ড ভীষণভাবে কিন্তু স্ট্রংলি সাজিয়ে নিচ্ছে, এবং তার সাথে আরও একজন প্লেয়ার, তার সাথে পাঞ্জাব এবং জামশেদপুরের সাথে ফাইট করার জন্য চেন্নাই কিন্তু অলরেডি মাঠে নেমেছে। ডিফেন্ডার কাম ডিফেন্সিভ মিডফিল্ডার এই সিজনে জামশেদপুরের হয়ে অসাধারণ পারফরমেন্স দেওয়া এল সিনহো, যাকে শুরুর দিকে কেউ খুব একটা রেট করেনি, বাট পরবর্তী সময়ে যত সিজন এগিয়েছে তত কিন্তু আমরা একজন কোয়ালিটি স্টার প্লেয়ারকে পেয়েছি এই সিজনে, যে কোনো পজিশনে, সেটা ডিফেন্সে হতে পারে, মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ডে হতে পারে, কিছু কিছু ম্যাচ তো অনেকটা অ্যাডভান্স রোলে গিয়েও খেলেছে এলসিনো। তো তার খেলা কিন্তু আমাদের ভালো লেগেছে, তো সেই প্লেয়ারের জন্য আপাতত চেন্নাইন এফসি কিন্তু মুভ করছে। পাশাপাশি পাঞ্জাব এফসি, তাদের কিন্তু ওই পজিশনে একজন প্লেয়ার লাগবে, কারণ এই সিজনে ওদের যে 6জন বিদেশি ছিল, একজন গোলকিপার, একজন ডিফেন্ডার এবং 4জনকে বলা চলে প্রায় ফরওয়ার্ডের প্লেয়ার, জুয়ান মেরা, মাদি তালাল, জর্ডান উইলমার এবং অবশ্যই তার সাথে ক্যাপ্টেন লুকা মাঝখান, এই যে একটা বিদঘুটে কম্বিনেশন ওদের ছিল, ভালো তো অবশ্যই করেছে, কিন্তু মাঝ মাঠে বিশেষ করে ডিফেন্সিভ ব্লকিং পজিশনটাতে কোয়ালিটি বিদেশি না থাকার কারণে কিন্তু ওরা সাফার করেছে। তো সেই কারণে এলসিনহোর পেছনে ওরাও দৌড়চ্ছে, চেন্নাইও দৌড়চ্ছে, আবার জামশেদপুরের তরফ থেকেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের একটা এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে। দেখা যাক ফাইনালি কোনটা গিয়ে কনফার্মড হয়। এরপর অবশ্যই কথা বলতে হয় মোহামেডান স্পোর্টিংকে নিয়ে, কারণ মোহামেডান স্পোর্টিংয়ের এর আগে আপডেট পাওয়া গেছিলো যে 3জন ফরেনারকে তারা ধরে রাখছে, এটা কনফার্মড বিভিন্ন নিউজ পেপারে কভার হয়ে বেরিয়েছিল, যার মধ্যে ডিফেন্ডার জোসেফ আজিই, মিডফিল্ডার মির্জালোল কাসিমোভ এবং অবশ্যই ফরওয়ার্ড অ্যালেক্সিস গোমেজ, এই কয়েকজন প্লেয়ারকে কিন্তু ওরা ধরে রাখছিল, এটা কনফার্মড হয়ে বেরিয়েছিল। বাট তার পাশাপাশি অনেকে কথা বলেছিল যে এডি হার্নান্ডেজ এই সিজনে টপ স্কোরার মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে কী দোষ করলো, তাকে কেন রাখা হচ্ছে না? তো এডি হার্নান্ডেজকেও কিন্তু রাখা হচ্ছে, কিন্তু তাকে অবশ্যই দেখে নেওয়া হবে যে ডুরান্ড কাপে তার পারফরমেন্স কোন লেভেলে থাকছে, যেহেতু তার বাকি এই প্লেয়ারদের থেকে এজটা একটু বেশি। তো সেই জায়গাতে ম্যানেজমেন্ট মনে করছে যে মাচ ইয়াঙ্গার যদি কোনো ফরওয়ার্ডকে নিয়ে আসা হয় সেটা ভালো হবে, কিন্তু যেহেতু এই সিজনে এডির অবদান ভীষণভাবে একটা আলাদা উচ্চতায় মোহামেডান স্পোর্টিংকে নিয়ে গেছিলো, সেটাও অনেকে স্বীকার করে এডিকে রেখে দেওয়ার ক্ষেত্রে কিন্তু গ্রিন সিগন্যাল দিচ্ছেন। তো ডুরান্ড কাপটা এডি হার্নান্ডেজের জন্য একটা বড় পরীক্ষার মঞ্চ হতে পারে, বাট যদি সেখানে খুব আহামরি কিছু নাও হয় তাহলেও যতটুকু মনে করা হচ্ছে যে একটা সিজনের অন্ততপক্ষে কন্ট্রাক্ট তার সাথে এক্সটেনশন করা হতে পারে, এবং সেটাই কোথাও ফেয়ার একটা ব্যাপার হবে এডি এবং তার এই সিজনের যে মোহামেডান স্পোর্টিং জার্সি গায়ে পারফরমেন্স রয়েছে সেটাকে রেসপেক্ট জানিয়ে, এবং অবশ্যই তার কোয়ালিটি, শুধুমাত্র তার পারফরমেন্স এই সিজনে সেটা দেখে লাভ নেই, তার যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি কিন্তু আইএসএল স্ট্যান্ডার্ড। কারণ আমরা আইএসএলে যে ধরনের স্ট্রাইকার দেখি ম্যাক্সিমাম, মানে অন্তত পক্ষে মোর দ্যান 50% যে ধরনের বিদেশি স্ট্রাইকার দেখি, তাদের থেকে
অন্তত পক্ষে কোনো অংশে কম নয়, বা কিছু কিছু ক্ষেত্রে তাদের থেকে অনেক বেটার স্ট্রাইকার কিন্তু এডি হার্নান্ডেজ। তো তাকে রেখে দেওয়ার সিদ্ধান্তটা অন্তত পক্ষে আমার অ্যাজ আ ফুটবল লাভার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। এরপর অবশ্যই কথা বলতে হবে যে প্লেয়ারকে নিয়ে, সেই প্লেয়ার কিন্তু নিশ্চিতভাবেই ইস্টবেঙ্গল সমর্থকদের অন্যতম পছন্দের একজন প্লেয়ার, জর্ডান এলসি। বাট তাকে কোথাও রাখা হবে কি না এখনও অবধি কিন্তু ম্যানেজমেন্ট ডিসাইড করতে পারেনি। অবশ্যই তাকে খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাড়াতাড়ি করে নিয়ে আসা হয়েছিল টিমের সাথে প্র্যাকটিস করানোর জন্য। কতটা সে ভালো কন্ডিশনে পৌঁছেছে, কতটা তার চোট থেকে মুক্তি হয়েছে, সবটাই দেখে নেওয়ার জন্য। কিন্তু যেহেতু এখনও অবধি টিম ডাক্তার বলো বা তার যে সমস্ত টেস্ট হয়েছে সেখান থেকে কমপ্লিট গ্রিন সিগন্যাল আসেনি যে এই প্লেয়ারটা আপাতত ফুল ফিট, এবং জুলাই মাসে যে ইস্ট বেঙ্গলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশন রাউন্ডের ম্যাচ রয়েছে সেখানে খেলার জন্য এই প্লেয়ারটা রেডি, তাকে মাঠে নামানো যেতে পারে, এরকম কিন্তু কনফার্মেশন উঠে আসছে না, বা এই ধরনের কিন্তু সিগন্যাল উঠে আসছে না। তো এখানেই কোথাও পুরো ব্যাপারটা আটকে রয়েছে যে আদৌ জর্ডান এলসিকে ফাইনালি গোটা সিজনের জন্য ইস্টবেঙ্গল রাখবে, নাকি তাকে আবারও একজন আনরেজিস্টার্ড বিদেশি হিসেবে কন্ট্রাক্ট করে রেখে দেওয়া হবে এবং একজন ফ্রেশ ডিফেন্ডার ইয়াং, এবং অবশ্যই কার্লোস কুয়াদ্রাতের পছন্দ মতো একজন ইয়াং ডিফেন্ডার তাকে নিয়ে আসা হবে। অবশ্যই আলেকজান্ডার প্যান্টিচ সে থাকছে না, এই নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তার পরিবর্তে যদি জর্ডান এলসে আসে তো খুব ভালো কথা, কিন্তু যদি জর্ডান এলসেকে দেখা যায় যে না এখনও অবধি ফিট না, ফিট হতে একটা সময় লাগবে, তাহলে হয়তো অন্য একজন ডিফেন্ডার ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে। দেখা যাক সেটা হয় কি না, কারণ জর্ডান এলসি তার যেমন কোয়ালিটি সে শো করতে পেরেছিল, ঠিক একইভাবে সমর্থকদের যে কোথাও ভরসা এবং সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা, সেটাও কিন্তু জর্ডান এলসি আদায় করতে সক্ষম হয়েছিল। ওয়েট করতে হবে জর্ডান এলসির ব্যাপারের জন্য। লাস্ট অবশ্যই কথা বলবো মোহনবাগানের ক্ষেত্রে একটা মুভ কিন্তু ইন নিয়ার ফিউচার কমপ্লিট হতে পারে, বা কোথাও একটা ভালো প্রগ্রেস হতে পারে। সেটা হচ্ছে জিকসন সিংকে নিয়ে। জিকসন কেরালা ব্লাস্টার্স ছাড়ছে এবং তার একটা পসিবল মুভ কিন্তু মোহনবাগানের দিকে হতে পারে। ডিফেন্সিভ ব্লকার পজিশনটাতে একটা গোটা সিজনে এমন একজন প্লেয়ারকে কোথাও ম্যানেজমেন্ট চাইছে বা কোচ চাইছে যে প্লেয়ারটা থ্রু আউট দ্য সিজন 90 থেকে 95% ডিফেন্সিভ ব্লকার পজিশনটাতে টিমকে নির্ভরতা দেবে। তো সেই জায়গাতে জিকসন ছাড়া সেইভাবে কোনো নাম কিন্তু এই মুহূর্তে খুব একটা ম্যানেজমেন্টের গুড বুকে বা যে উইশ লিস্ট রয়েছে সেখানে কিন্তু নেই। এবং যেহেতু এটা পুরোপুরি ঠিক হয়ে গেছে যে জিকসন কিন্তু আগামী সিজনে কেরালা ব্লাস্টার্স ছাড়ছে, মানে কোনোভাবে সে কন্ট্রাক্ট যেহেতু এক্সটেনশন করছে না, তো কেরালা তাকে পরবর্তী সিজনে ফ্রিতে ছাড়বে না, তাকে উইথ ট্রান্সফার ফি ছেড়ে দেওয়া হবে এবং সেখানেই কোথাও তার পসিবল যে ডেস্টিনেশন সেটা মোহনবাগান হতে পারে। কিন্তু মোহনবাগান এখানে কতটা অল আউট মুভ করবে, কবে করবে, কী সিগন্যাল আপাতত পুরো স্টেপ বাই স্টেপ মোহনবাগানের ম্যানেজমেন্ট বলো, কোচ বলো, সব জায়গা থেকে বেরিয়ে আসবে, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এবার এই প্লেয়ারটাকে নিয়ে আসার আমার কাছে অন্তত দুটো পজিটিভ দিক রয়েছে, আবার দুটো নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক নিশ্চিতভাবে এমন একজন টপ নচ ডিফেন্সিভ মিডফিল্ডার যার মধ্যে সিনিয়রিটি রয়েছে এবং অবশ্যই লং টার্মে সার্ভিস করার মতো একটা এই মুহূর্তে বয়সের জায়গাতেও দাঁড়িয়ে রয়েছে। এতদিন হয়ে গেল ইন্ডিয়ান ফুটবলে খেলছে, 17 সালে সেই আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ থেকে এখনও অবধি ননস্টপ কিন্তু খেলে যাচ্ছে, দু একবার চোট আঘাত পাওয়া ছাড়া। ন্যাশনাল টিমে কিন্তু নির্ভরযোগ্য একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তো এরকম একজন প্লেয়ারকে পাওয়া মানে কোথাও ওই জায়গাটা কিন্তু ভীষণভাবে একটা নির্ভরতার জায়গা তৈরি হবে। অবশ্যই অভিষেকের মতো প্লেয়ার রয়েছে, থাপার মতো প্লেয়ার রয়েছে, কিন্তু অভিষেক বা থাপা যে ধরনের প্লেয়ার, তারা কিন্তু অনেক বেশি অ্যাটাকে উঠে যাওয়ার ক্ষেত্রে বা বল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা কোথাও অ্যাটাকিং ফোর্সে জয়েন করার ক্ষেত্রে অনেক বেটার রোল তারা প্লে করে। তো সেই জায়গাতে যদি একজন কমপ্লিট ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ঠান্ডা মাথার দীপক টাংরির মতো মাঝে মাঝে বেশিকে ভুল করা বা গ্লেন মার্টিন্সের মতো একদমই স্লো হয়ে যাওয়া ডিফেন্সিভ মিডফিল্ডারের থেকে 10 to 20 টাইমস বেটার কিন্তু এই জিকসন সিং। তো এই দুটো প্লাস পয়েন্ট কিন্তু নিশ্চিতভাবে রয়েছে, তার এজ, তার লং টাইম সার্ভিস দেওয়া এবং অবশ্যই তার কোয়ালিটি নিয়ে। নেগেটিভ ব্যাপার হচ্ছে যে অলরেডি দেখো এই টিমটাতে মোহনবাগানে মাঝমাঠে কিন্তু বেশ ভালো ভালো কিছু প্লেয়ার রয়েছে। তো সেই জায়গাতে যদি জিকসন ফাইনালি আসে, যদি ফাইনালি মোহনবাগান মুভ করে কমপ্লিট করে ডিলটা, কারণ আরও কিছু ক্লাব হয়তো ইন্টারেস্টেড থাকতে পারে, যদি কেরালা তরফ থেকে যে একটা হিউজ ট্রান্সফার ফি দাবি করা হবে সেটাকে মিটিয়ে দিতে পারলে, কারণ আরও বেশ কিছু টিম রয়েছে যাদের কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে ভালো প্লেয়ার লাগবে। আমি যদি ওড়িশার কথা বলি যে লেনির পরিবর্তে একজনকে লাগবে, পুইটিয়াকে অনেক বেশি অ্যাডভান্সিং খেলিয়ে। আমি যদি বলি ইস্টবেঙ্গলে লাগবে সৌভিকের পরিবর্তে যদি কাউকে ভাবা হয়, বা সৌভিক যদি এই সিজনের পর পরবর্তী সিজনে আর সেই ফর্মটাকে কন্টিনিউ করতে না পারে, আরও কিছু ক্লাব রয়েছে, আমি সবার নাম এই মুহূর্তে বললাম না। মোহনবাগানের ক্ষেত্রে যেটা প্রবলেম হবে যে যেহেতু অলরেডি বেশ কিছু প্লেয়ারের ভিড় মাঝমাঠটাতে রয়েছে, সেখানে জিকসন এসে যাওয়া মানে কিন্তু আরও একজন প্লেয়ারের গেম টাইম আরও অনেকটা কমে যাওয়া, তো সেটা একটা বড় লস রয়েছে। এবং নাম্বার 2,
যে কোথাও ইয়াং প্লেয়ারদেরকে তুলে আনা, এই যে একটা প্রজেক্ট এই সিজনে মোহনবাগান ভীষণভাবে সামনে নিয়ে এসেছিল, যদি আবারও একজন এরকম পজিশনের প্লেয়ারকে হাই ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা হয়, তাহলে অনেকে প্রশ্ন তুলবে যে এই যে একটা সামনে প্রজেক্ট দেখা গেল, যেটা এতদিন ধরে অনেক মোহনবাগান সমর্থকদেরও দাবি ছিল যে এত প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে না কিনে রিজার্ভে যা প্লেয়ার রয়েছে আমাদের, সেই জায়গাটাকে অনেক বেশি করে গুরুত্ব দেওয়া হোক, সেই প্লেয়ারদেরকে অনেক বেশি করে সামনের দিকে নিয়ে আসাও, কারণ এরা কোথাও আমাদের ফিউচার হতে পারে। সেইখানে বা সেই প্রজেক্টে আমি বলবো যে একটা ধাক্কা লাগতে পারে। আবারও একটা সেই ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা, এবং একটা প্লেয়ার যখন স্বপ্ন দেখছিল যে আমি এবার চলো মোহনবাগান জার্সি গায়ে লং টার্মে সার্ভিস দেবো, চ্যাম্পিয়ন ক্লাবের হয়ে আমি যে ইউথ ফুটবল থেকে উঠে এসে সিনিয়র টিমে জায়গাটা করেছি, সেই জায়গাটা আমার জন্য লং টার্মে থাকতে চলেছে, তার একটা কোথাও ড্রিমে গিয়ে আঘাত লাগতে পারে। আমি বলছি না যেটা একটা বিরাট কোনো নেগেটিভ ব্যাপার বা নেগেটিভ একটা ইম্প্যাক্ট, বাট কোথাও গিয়ে একটা খারাপ লাগার জায়গা আবারও কারো ক্ষেত্রে তৈরি হতে পারে। সেটা কতটা এফেক্টিভ হবে বা কতটা এফেক্টিভ হবে না সেটা অন্য বিষয়, কারণ তোমার যখন ড্রিমটা বিগ থাকে, টার্গেটটা বিগ থাকে, তখন কিছু ট্রান্সফারও কিন্তু বিগ লেভেলে করতে হয়। এটা নিয়ে অত বেশি কিছু ভেবে লাভ নেই। তো দেখা যাক জিকসনের ব্যাপারটা ফাইনালি মোহনবাগানে কমপ্লিট হয় কিনা, তারপর তো ইন ডিটেলসে লং ডিসকাশন করা যাবে। সো এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।